বৃদ্ধি পাবে মানে যোগ হবে, ব্যয় উত্তোলন হ্রাস পাবে মানে বিয়োগ হবে। ঠিক আছে, এখন আমরা কিভাবে চিনবো যে আয় উত্তোলন ব্যয় মূলধন? বুঝলাম না ব্যাপারটা, কিভাবে চিনবো? প্রশ্নটা এইভাবে, ঠিক আছে। এখন একটা সৃজনশীল দেওয়া থাকবে, ওই সৃজনশীলে তোমাকে যে এন্ট্রিগুলো দেওয়া আছে মিনিমাম 5টা এন্ট্রি দেওয়া থাকে। আসসালামু আলাইকুম, তোমরা যারা এসএসসি 2026-এর এসএসসি পরীক্ষা দিবা তাদের লেনদেন অধ্যায়ে বা বিভিন্ন অধ্যায়ে থাকে একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব বা স্বত্বাধিকার নির্ণয় করতে বলে। আসলে আমরা সকলেই মালিকানা সত্ত্ব বা স্বত্বাধিকার নির্ণয় করতে জানি, বাট সম্পূর্ণভাবে ওই নিয়মটা আমরা জানি না। ঠিক আছে, আজকে আমরা এই ক্লাসে মালিকানা সত্ত্ব কেন নির্ণয় করা হয়, কী জন্য নির্ণয় করা হয় এবং মালিকানা সত্ত্ব কে নির্ণয় করে, এবং একটা সৃজনশীলের মাধ্যমে A to Z আজকে সব কিছু একটি ক্লাসে কভার করে দেব। ঠিক আছে, এবং অনেকের প্রশ্ন হতে পারে মালিকানা সত্ত্ব নির্ণয় কিভাবে করে। ঠিক আছে, নির্ণয় করার জন্য প্রথমত তোমাকে জানতে হবে, যেহেতু তোমরা এসএসসি 2026 ব্যাচে রয়েছে, 26 ব্যাচে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এবং এখান থেকেও সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, সেক্ষেত্রে তোমাকে জানতে হবে মালিকানা সত্ত্ব কে নির্ণয় করে। তোমরা জেনে রাখো, মালিকানা সত্ত্ব নির্ণয় করে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। এখন মালিকানা সত্ত্ব নির্ণয় করা হয় কেন? ব্যবসায়ের মোট সম্পদের উপর মালিকের দাবি বা অধিকার জানার জন্য মালিকানা সত্ত্ব নির্ণয় করা হয়। ঠিক আছে, এখন মালিকানা সত্ত্বে নির্ণয় করব, অনেকে বলতে পারো ভাইয়া আমরা একটা সৃজনশীল দেওয়া আছে, ওই সৃজনশীলে বলা খ নম্বরে বা গ নম্বরে বলা হয়েছে যে মালিকানা সত্ত্ব নির্ণয় করতে। এখন আমরা কিভাবে চিনব যে কোন এন্ট্রিটা মালিকানা সত্ত্ব অন্তর্ভুক্ত হবে, কোনটা অন্তর্ভুক্ত হবে না, আমাকে কি জানতে হবে? সঠিক প্রশ্নটা তোমার মনে এসেছে। এখন এইটার সমাধান তোমরা এই ক্লাসে পেয়ে যাচ্ছ, এখনই বলতেছি আমি। ঠিক আছে, মালিকানা সত্ত্ব নির্ণয় করবা। ঠিক আছে, এখন মালিকানা সত্ত্ব নির্ণয় করার জন্য কোন এন্ট্রিটা আসবে কোনটা আসবে না সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক। মালিকানা সত্ত্ব নির্ণয় করার জন্য তোমাকে ফার্স্ট অফ অল 4টা ওয়ার্ড মনে রাখবা, সেটা আমি ওয়ার্ড বলবো। কি বলবো? ওই জিনিসটাকে আমরা 4টা ওয়ার্ড বলবো। কি কি ওয়ার্ড? আয় মূলধন পজিটিভ, ব্যয় উত্তোলন নেগেটিভ। বুঝলাম না ব্যাপারটা। আয় মূলধন পজিটিভ, ব্যয় উত্তোলন নেগেটিভ মানে হচ্ছে আয় আর মূলধন হচ্ছে বৃদ্ধি পাবে মানে যোগ হবে, ব্যয় উত্তোলন হ্রাস পাবে মানে বিয়োগ হবে। ঠিক আছে, এখন আমরা কিভাবে চিনবো যে আয় উত্তোলন ব্যয় মূলধন? বুঝলাম না ব্যাপারটা, কিভাবে চিনবো? প্রশ্নটা এইভাবে। ঠিক আছে, এখন একটা সৃজনশীল দেওয়া থাকবে, ওই সৃজনশীলে তোমাকে যে এন্ট্রিগুলো দেওয়া আছে মিনিমাম 5টা এন্ট্রি দেওয়া থাকে, মিনিমাম যে সর্বোচ্চ দেওয়া অনেকগুলো থাকে, তো মিনিমাম ওই 5টা এন্ট্রির ভিতর তোমাকে জাস্টিফাই করতে হবে যে কোনটা লেনদেন, মানে কোনটা লেনদেনে কাতারে পড়েছে। লেনদেন আদৌ কি সেটা লেনদেন, সেটা তোমাকে আগে কনফার্ম হতে হবে সেটা কি লেনদেন। যদি লেনদেন হয়, লেনদেনটাকে তুমি সাধারণ জবাবদায় কনভার্ট করবা। সাধারণ জবাবদায় কনভার্ট করার পরে সাধারণ জবাবদায় 2টা পক্ষ হয়, একটা হচ্ছে ডেবিট একটা ক্রেডিট, মানে 2টা দিক হয়। এখন ওই 2টা দিকের ভিতর যদি ওই 4টা ওয়ার্ডের যে কোনো একটা থাকে, মানে হচ্ছে আয় মূলধন ব্যয় উত্তোলন, এই 4টা থেকে যে কোনো একটা ওয়ার্ড যদি এখানে 2টা দিকের ভিতর থাকে, তখন সেটা মালিকানা সত্ত্ব অন্তর্ভুক্ত হবে। আশা করি তোমরা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো। হ্যাঁ, আর আরেকটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে আমরা অনেক সময় দেখি একটা কমন এন্ট্রি, সেটা হচ্ছে পণ্য উত্তোলন বা মালিকের প্রয়োজন ব্যবসা থেকে উত্তোলন, এই রিলেটেড উত্তোলন থাকলে এই উত্তোলনটা 2বার কেন লেখা হয়? ঠিক আছে, কিছু কিছু এন্ট্রি আছে সেগুলো একটার সাথে আরেকটা সম্পর্ক রয়েছে। এখন এগুলো কিভাবে আমি জানবো যে এটার সাথে এটা সম্পর্ক রয়েছে বা এটা কিভাবে আমরা চিনবো? আমি যদি পণ্য উত্তোলন ব্যাপারটা যদি বলি, এটাই বেশি থাকে। ঠিক আছে, এটাই জেনে রাখা উত্তম। যখন পণ্য উত্তোলন থাকবে, পণ্য উত্তোলন একবার পজিটিভ হবে একবার নেগেটিভ হবে, মানে হচ্ছে পণ্য উত্তোলন একবার যোগ করবা একবার বিয়োগ করবা। প্রশ্ন হচ্ছে ভাইয়া এইভাবে তো মনে রাখলে হবে না, আমাকে কারণটা বলতে হবে। মানে হচ্ছে পণ্য উত্তোলন বা উত্তোলন একবার যোগ করবো একবার বিয়োগ করবো, তার কারণটা কি? কারণ হচ্ছে একটাই, যখন তোমার প্রারম্ভিক জাবেদা বলতে যখন তোমার মূলধন রিলেটেড এন্ট্রি থাকবে এক নম্বরে, মানে প্রারম্ভিকে, সেটা হতে পারে ব্যবসা আরম্ভ করা হলো, ব্যবসা শুরু করা হলো বা বিনিয়োগ করা হলো, রিলেটেড যদি কোনো এন্ট্রি থাকে, তখন ওই এন্ট্রির নিচে বা এই এন্ট্রির পরে যদি পণ্য উত্তোলন থাকে, কি বলেছি আমি, ওই এন্ট্রির পরে যদি কোনো মূলধন রিলেটেড এন্ট্রির পরে যদি পণ্য উত্তোলন থাকে,
ওই পণ্য উত্তোলনটা একবার যোগ করব, একবার বিয়োগ করব। ভাই আমাদের আরেকটু ক্লিয়ার করে দেন। মানে হচ্ছে পণ্য উত্তোলনটা আমরা কেন বিয়োগ করব, কেন যোগ করব? সঠিক একটা প্রশ্ন তোমার। এখন হচ্ছে পণ্য উত্তোলনটা কেন বিয়োগ করবা, সেটা হচ্ছে মালিকের মূলধন কমে গেলে, মানে মালিকের যে মূলধনটা কমে গেছে সেটা দেখানোর জন্য পণ্য উত্তোলনটা একবার বিয়োগ করতে হয়। আর পণ্য উত্তোলন যে একটা ব্যয়, সেটা দেখানোর জন্য আমরা একবার যোগ করব। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এখন প্রশ্ন হচ্ছে, এটাতে এভাবে বললে হবে না, আমাকে একটু সৃজনশীলের মাধ্যমে দেখাই দেন। হ্যাঁ ভাই, আজকে আমি তোমাদের ঢাকা বোর্ড 2024, ঠিক আছে, ঢাকা বোর্ড 2024-এর টন্ডি অ্যান্ড স্টর্সের একটা সৃজনশীল দেওয়া আছে। ওই সৃজনশীলে খ নাম্বার বলা হয়েছে যে মালিকানার সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। আমি নিচে লিখে রেখেছি মালিকানার স্বত্বাধিকার নির্ণয়, মানে হচ্ছে মালিকানার সত্ত্বের দুইটার নাম রয়েছে, একটা হচ্ছে মালিকানার সত্ত্ব, একটা হচ্ছে স্বত্বাধিকার নির্ণয়। ঠিক আছে, আমি যে জিনিসগুলো এখন 5 মিনিট ধরে আলোচনা করেছি, বা 6 মিনিট 4-5 মিনিট ধরে আলোচনা করেছি, ওই জিনিসগুলো তুমি মাথায় রাখো। সুন্দরভাবে যদি বুঝতে পারো যে মালিকানার সত্ত্ব কি, কেন নির্ণয় করা হয়, মালিকানার সত্ত্বে কোন কোন এন্ট্রিগুলো আসবে, এবং কি দেখে আমি চিন্তা করবো যে মালিকানার সত্ত্বটা কয়টা এন্ট্রি অন্তর্ভুক্ত হবে, কোন ওয়ার্ডগুলো থাকলে আমরা মালিকানার সত্ত্ব অন্তর্ভুক্ত করব, এই জিনিসগুলো যদি আশা করি তুমি বুঝতে পারো, এইটা প্রশ্ন দেখলে তোমার ইজি লাগবে। ঠিক আছে, বেসিক জিনিসগুলো আগে তোমাকে বুঝিয়ে দিলাম। এখন চলো আমরা খ নম্বরে বলা যেহেতু হয়েছে মালিকানার সত্ত্ব নির্ণয়, ওইটা করাই দেব। মালিকানার সত্ত্ব নির্ণয় করার জন্য তোমাকে জানতে হবে একটা কলাম নির্ণয় করতে হবে। ওই কলামটা হচ্ছে আমি আগে থেকে করেছি, জাস্ট কলামটা তোমাদের দেখানোর জন্য, বা সহজে করার জন্য, বা তাড়াতাড়ি করার জন্য। ঠিক আছে, তো মালিকানা সত্ত্ব নির্ণয়ের মালিকানা সত্ত্বের পরিমাণ এভাবে লিখবা। লিখার পরে তারিখ, বিবরণ, টাকা, টাকা, মানে 4টা কলাম হবে। এখন এই 4টা কলাম করার পর ফার্স্ট অফ অল তোমার সৃজনশীলটা যদি তোমরা একটু দেখো, সৃজনশীলে বলা হয়েছে টন্ডি অ্যান্ড স্টর্সের 2022 সালের মার্চ মাসের লেনদেনগুলো নিম্নরূপ। মানে 2022 সালে কিছু লেনদেন রয়েছে, ওই লেনদেনগুলো বলা হয়েছে যে মার্চের 1 তারিখ নগদ 60,000 টাকা ও 30,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করা হলো। ব্যবসা শুরু করছে মানে কি, মূলধন আনয়ন বা মূলধন, মানে মূলধন রিলেটেড একটা এন্ট্রি রয়েছে। ঠিক আছে, আমি কি বলেছি মনে আছে, অগ্রিম পণ্য উত্তোলন যদি থাকে, ওইটা একবার পণ্য উত্তোলনে কেন একবার যোগ করা হয়, একবার বিয়োগ করা হয়। যদি মূলধন রিলেটেড কোনো এন্ট্রি থাকে, ওইটার পরে যদি পণ্য উত্তোলন থাকে, সেটা একবার যোগ হবে, একবার বিয়োগ হবে। কেন যোগ হবে, কেন বিয়োগ হবে, মালিকের মূলধন কমে গেছে সেটা দেখানোর জন্য বিয়োগ করব, আর পণ্য উত্তোলন যে একটা ব্যয়, সেটা দেখানোর জন্য আমরা প্লাস করব। ঠিক আছে, 5 নম্বরে বলা হয়েছে ব্যবসায়ের প্রয়োজনে ঋণ গ্রহণ 50,000 টাকা। যেহেতু ব্যবসায়ের প্রয়োজনে ঋণ গ্রহণ করছে, ঋণ এটা দায়, সেটা দায় যেহেতু আমরা লিখে রেখেছি, দায় সেটা মালিকানা সত্ত্বে অন্তর্ভুক্ত হবে না। ঠিক আছে, যেহেতু এটা মূলধন, ঠিক আছে, এই মূলধনটা মালিকানা সত্ত্বে আসবে। কেন আসবে, এটা যদি সাধারণ জাবেদা করো, সাধারণ জাবেদা করতে গেলে কি আসবে, নগদ, আসবাবপত্র, মূলধন। যেহেতু ওই মূলধনটা আছে, সেক্ষেত্রে সেটা মালিকানা সত্ত্বে অন্তর্ভুক্ত হবে। যেহেতু এখানে ঋণ এটা দায়, ঠিক আছে, দায় আর সম্পদ তো এখানে আসবে না, আসবে না, আমার আসবে কি, আয়, মূলধন, ব্যয়, উত্তোলন, এই 4টা থাকলে আমরা অন্তর্ভুক্ত করব। যেহেতু নাই, সেটা 5 নম্বর এন্ট্রিটা অন্তর্ভুক্ত হবে না। ঠিক আছে, 9 নম্বরে বলা হয়েছে মিস্টার রহমানের নিকট হতে পণ্য ক্রয় 20,000 টাকা। যেহেতু এটা লেনদেন, ঠিক আছে, এই লেনদেনটাকে আমরা সাধারণ জাবেদা যদি কনভার্ট করি, ক্রয় হিসাব ডেবিট, নগদ হিসাব, যেহেতু রহমান পাওনাদার হিসাব ক্রেডিট। ঠিক আছে, এখন যে ক্রয়টা ব্যয় হয়েছে সেটা 20,000 টাকা, সেটা মালিকানা সত্ত্বে অন্তর্ভুক্ত হবে। আমি যেভাবে পরে নির্ণয় করছি কিভাবে কোনটা থেকে কোনটা যাবে, জাস্ট এইভাবে যদি তুমি নির্ণয় করো ভাইয়া, মালিকানা সত্ত্বে একদম ইজি লাগবে। ঠিক আছে, বেসিক জিনিসগুলো তুমি মনে রাখবা। পণ্য বিক্রয়, সেটা আয় হয়েছে 30,000 টাকা, সেটা মালিকানা সত্ত্বে অন্তর্ভুক্ত হবে। পণ্য উত্তোলন, এই যে আমরা পেয়ে গেছি যে 1 নম্বর এন্ট্রির পরে আমরা 18 নম্বরে পেয়ে গেছি পণ্য উত্তোলন। এই পণ্য উত্তোলন একবার যোগ হবে, একবার বিয়োগ হবে। কেন হবে সেটা আমি আগেই বলে দিয়েছি। এখন হচ্ছে প্রাপ্য কমিশন। প্রাপ্য কমিশন সেটা কি, প্রাপ্য কমিশন হচ্ছে আয়। ঠিক আছে, এটা যোগ হবে। এখন যদি আমরা সেটা তোমাকে নির্ণয় করে দেখাই, সেটা কিভাবে লিখবো। ঠিক আছে, আমরা নগদ আর আসবাবপত্র, মূলধন এটা একসাথে লিখবো, কিভাবে লিখবো দেখাচ্ছি। দেখো, আমি যেভাবে দেখবো যে প্রত্যেকটা সৃজনশীল এইভাবে কি করবা, অ্যাপ্লাই করবো। আমাদের দেওয়া আছে 2022 সাল, 2022 মার্চের 1 তারিখ। লিখার পরে এখানে লিখবা যে মূলধন,
মূলধন লিখবা, এখানে বলতে পারো যে মূলধনে একবার দেওয়া আছে 60,000 টাকা বা 30,000 টাকা, আমরা কিভাবে লিখবো? তোমরা 60,000 এবং 30,000 টাকা যোগ করে ফেলবা। যদি ঋণ থাকে, ঋণ যদি থাকে সেটা বিয়োগ করে লিখবা। ঠিক আছে, আমাদের যেহেতু ঋণ নাই সেটা আমরা কি লিখবো? 60,000 টাকা যোগ আসবাবপত্র 30,000 টাকা লেখার পর এইখানে লিখে দিব যে আমরা 90,000 টাকা। ঠিক আছে, এরপরে আমার কোন এন্ট্রিটা রয়েছে সেটা দেখার জন্য আমরা আবার দেখছি। 5 নাম্বার এন্ট্রি যেহেতু দায় সেটা আসবে না। এরপর রয়েছে 9 নাম্বার এন্ট্রি। 9 নাম্বারে বলা হচ্ছে মিস্টার রহমানের নিকট হতে পণ্য ক্রয় করছে, সেটা কি হবে? সেটা ব্যয়, সেটা বিয়োগ করব আমরা। ঠিক আছে, 9 তারিখ লিখবে এখানে। 9 তারিখ লেখার পরে বিয়োগ লিখবা, বিয়োগ দেওয়ার পরে লিখবা যে পণ্য ক্রয়। পণ্য ক্রয় লিখার পর এখানে কি লিখবা? আমাদের প্রশ্ন পণ্য ক্রয় লিখার পর এখানে লিখবা যে পণ্য ক্রয় দেওয়া আছে 20,000 টাকা। তো আমরা এখানে বিয়োগ 20,000 টাকা। ঠিক আছে, আমরা এখন 90 থেকে 20,000 টাকা বিয়োগ দিলে, 9 থেকে আমরা 2 বিয়োগ দিলে কত পাই? 70,000 টাকা। ঠিক আছে, 70,000 টাকা এখানে লিখবা। লিখার পরে এরপরে বলা আছে 13 নম্বর এন্ট্রি পণ্য বিক্রয়, মানে আয় হয়েছে 13 তারিখ পণ্য বিক্রয় আয় হয়েছে 30,000 টাকা। 13 তারিখ পণ্য বিক্রয় আয় হয়েছে, যোগ করব পণ্য বিক্রয় কত টাকা? পণ্য বিক্রয় 30,000 টাকা। তো আমরা এখানে লিখে দিব 30,000 টাকা। ঠিক আছে, 30,000 টাকা লিখার পর আমরা যোগ করব 30 আর 70 হচ্ছে 1 লক্ষ টাকা। ঠিক আছে, 1 লক্ষ টাকা লিখার পর আমাদের এখানে আবারও দেওয়া হয়েছে যে 18 তারিখ পণ্য উত্তোলন। 18 তারিখ, ঠিক আছে, 18 তারিখ লিখার পর প্রথমে তোমরা যোগ করবা। উত্তোলন দেওয়ার পর উত্তোলন দেওয়া আছে 2,000 টাকা। তো আমরা এখান থেকে 2,000 টাকা যদি বিয়োগ করি, 2,000 টাকা বিয়োগ করলে আমরা কত পাই? 1 লক্ষ থেকে আমরা 2,000 টাকা বিয়োগ করলে কত হবে ভাইয়া? 98,000 টাকা, মানে 98,000 টাকা। এরপর যদি আমরা আবারও কি করব? আবারও বিয়োগ করব। সো এটা আমরা বিয়োগ করেছি, এটা আমরা যোগ করব। ঠিক আছে, প্রথমে আমরা বিয়োগ করেছি, তারপর আমরা যোগ করব। উত্তোলন লিখবা, উত্তোলন আবার যোগ করে দিবা। আবার যোগ করলে আমাদের একই টাকাটা চলে আসবে। কত টাকা? 1 লক্ষ টাকা। ঠিক আছে, এতটুকু পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো। অনেকের প্রশ্ন থাকবে না, আমি যেহেতু বেসিকটা আগে আলোচনা করে ফেলেছি, তোমাদের প্রশ্ন থাকার কোনো প্রশ্নই নাই আশা করি। উত্তোলনটা 2 বার কেন হয়েছে? উত্তোলন যেহেতু মূলধনের পরে যদি উত্তোলন থাকে, আমি আবার ক্লিয়ার করছি বেসিকটা, মূলধনের পরে যদি উত্তোলন থাকে একবার যোগ হবে একবার বিয়োগ হবে। তুমি যোগটা আগে করতে পারো বা বিয়োগটা পরে করতে পারো, বা যোগটা পরে করো বিয়োগটা আগে করো, এভাবে করতে পারো, কিন্তু একবার যোগ হবে একবার বিয়োগ হবে, সেটা তুমি মাথায় রাখবা। ঠিক আছে, এরপর রয়েছে প্রাপ্য কমিশন। 21 তারিখে বলা আছে প্রাপ্য কমিশন, সেটা আয় 10,000 টাকা। তো আমরা এখানে লিখব 21 তারিখ প্লাস কমিশন আয়, কমিশন আয় লিখার পর কত টাকা ভাইয়া? 10,000 টাকা। ঠিক আছে, তো আমরা লিখে দেবো এখানে 10,000 টাকা। এভাবে লিখার পর 1 লক্ষর সাথে 10,000 টাকা যোগ করলে কত টাকা হয়? আমরা যদি একটু দেখি, 1 লক্ষর সাথে 10,000 টাকা যোগ করলে আমরা দেখতে পাচ্ছি যে 1,10,000 টাকা। এখানে ক্লোজ করে দেবো। ক্লোজ করার পর এইখানে যে বড়টা রয়েছে এই বড়টা তোমরা ক্লোজ করে দেবো। যেহেতু আমি এটা আগে দিয়ে করে আসছি, সেটা সমানভাবে তোমরা ক্লোজ করে দেবো। এখানে লিখবা যে সুতরাং মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব। ঠিক আছে, আমি যেভাবে লিখেছি, যেভাবে বুঝিয়েছি, ঠিক আছে, এইভাবে যদি তুমি লিখো বা বোঝার চেষ্টা করো, বা পরবর্তী যে সৃজনশীলগুলো রয়েছে ওই সৃজনশীলগুলোর ভিতরে যদি তুমি মালিকানা সত্ত্ব নির্ণয় করো, আমি তোমাকে যে যে জিনিসগুলো আলোচনা করেছি ওইগুলো যদি তুমি ভালো করে বুঝে শুনে অ্যাপ্লাই করো, লেনদেনের মালিকানা সত্ত্ব নির্ণয় একদম ইজি ভাইয়া, তোমার কাছে ইজি লাগবে। ঠিক আছে, আমি তোমাদের 5-6টা অধ্যায় দিব।
এসএসসি 26 ব্যাচে যারা রয়েছে 6টা অধ্যায়ে তোমার 6টা অধ্যায়ে একদম 7টা সৃজনশীল কনফার্ম, মানে 6টা সৃজনশীল করাবো। 6টা অধ্যায়ে তুমি মিনিমাম 8টা থেকে 9টা সৃজনশীল কমন পাবা, ঠিক আছে। এবং এই 8টা থেকে 9টা সৃজনশীল কীভাবে কমপ্লিট করবা সেটা সম্পূর্ণ ভিডিও আমি তোমাকে স্টেপ বাই স্টেপ দিব। কয়েকদিনের ভিতরে তুমি সম্পূর্ণ ভিডিওগুলো পেয়ে যাবা, ঠিক আছে। প্রথমে আমি যে সিস্টেমে ভিডিওগুলো দিব, তুমি ওই সিস্টেমে যদি ভিডিওগুলো দেখো তোমার কাছে একদম সহজ লাগবে। আসলে অ্যাকাউন্টিং সাবজেক্টটিকে এত কঠিন মনে করে মানুষে, এটাকে কঠিন বলতে বলতে এটা মানে আসলে এত কঠিন সাবজেক্ট, এতগুলো অঙ্ক কীভাবে করবো এটা চিন্তা ভাবনা করতে করতে আসলে সেটা এর মাথার উপর দিয়ে চলে যায়। আসলে সেটা যদি তুমি চিন্তা না করো যে হিসাব বিজ্ঞানটা একটা অঙ্কের মতো, অঙ্ক আমার কাছে সোজা লাগে, হিসাব বিজ্ঞান কেন কঠিন লাগবে, এটা ভেবে যদি তুমি করো, আসলে এগুলো মুখস্থ করা কোনো জিনিস না। এগুলো বেসিক জিনিসগুলো মাথায় রেখে যদি তুমি অ্যাপ্লাই করো, কোনো সৃজনশীল অ্যাপ্লাই করো, একদম ইজি, সহজে করে ফেলতে পারবা। আমি প্রথমে তোমাকে 6টা অধ্যায় করাবো। একটা হচ্ছে লেনদেন, জাবেদা, খতিয়ান, নগদান বই, রেওয়া মিল, আর্থিক বিবরণী। আমি যেভাবে বলছি এইভাবে আমি ভিডিওগুলো আপলোড দিব। এইগুলো যে স্টেপ বাই স্টেপ তুমি অনুসরণ করে যদি পড়ো, 9টা সৃজনশীল, 8টা থেকে 9টা সৃজনশীল তোমার প্রশ্নের প্যাটার্নে তোমার কী হবে, কমন থাকবে। আর আমি একটা তোমার যেটা খুশির ব্যাপার হচ্ছে আমি টাইপ আকারে তোমাকে পড়াবো। টাইপ আকারে তোমাকে আমি প্রত্যেকটা অধ্যায় সাজিয়ে দিব। এই টাইপগুলো যদি তুমি মাথায় রাখো, একদম ইজি, সৃজনশীল কমপ্লিট করার জন্য আমি টাইপ আকারে সাজিয়েছি। ওই টাইপগুলো যদি তুমি মাথায় রাখো, একদম ইজিলি ভাবে তুমি অ্যান্সার করতে পারো প্রত্যেকটা সৃজনশীল, ঠিক আছে। তো আজকে পর্যন্তই, ভালো থেকো। আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তো পরবর্তী একটা ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।